কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে যাব লেখাপড়া করার জন্য। মনে এক নতুন আনন্দ বিরাজ করছে। অনেক দিনের স্বপ্ন ছিল ভার্সিটিতে পড়ব, সবাই বড় ভাই বলে ডাকবে। আমি সদ্য ইন্টার পরীক্ষা শেষ করে ঢাকার ভালো একটি ভার্সিটিতে পড়ার চান্স পাই। আগামীকাল উদ্বোধনী ক্লাস শুরু হবে। মনে একরাশ আনন্দ নিয়ে ঘুমিয়ে পড়লাম। রীতিমতো ফজরের নামাজ পড়ে এসে ফেসবুকে একটু ঘোরাঘুরি করে সময় কাটালাম। কিরে, আজকে তো নতুন ক্লাস শুরু, ভার্সিটিতে যাবি না? হ্যাঁ মা, একটু পরেই রওনা দিব। সকালে হালকা কিছু খেয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। উদ্বোধনী ক্লাস করবেন কলেজের সকল ছাত্র শিক্ষকের ক্রাশ সোহানা ম্যাডাম। ম্যাডাম ক্লাস করতে ক্লাসে প্রবেশ করলেন। সবাই সম্মানের খাতিরে দাঁড়িয়ে সালাম দিলেন। Sit down and good morning all of you. সবাই চিৎকার করে বলল, গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম সবাইকে এক এক করে পরিচয় দিতে বললেন। সবাই যে যার মতো পরিচয় দিল। এবার আমার পালা। Hey, young man, what's your name? জি ম্যাডাম, সাইফুর রহমান। ম্যাডাম কিছুক্ষণ ইংরেজি ভাষার লেকচার দিয়ে ক্লাস শেষ করলেন। আমরাও সব ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিলাম পায়ে হেঁটে হেঁটে। প্রতিমধ্যে একটা গাড়ি এসে আমার সামনে থামলো। ভিতর থেকে কে যেন আমাকে বলল, সাইফুর এদিকে এসো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সোহানা সাবা ম্যাডাম ডাকছে। আমি কাছে আসতেই, কোথায় যাবা? জি ম্যাডাম, এই তো সামনেই। ওঠো, তোমাকে নামিয়ে দেই। না মানে ম্যাডাম। মানে করো না, ওঠো বলছি। কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। তোমার মা বাবা কি করে? মা বাবা গ্রামে থাকেন। মা গৃহিণী আর বাবা গ্রামে ছোটোখাটো ব্যবসা করেন। তুমি এখানে কোথায় থাকো? ম্যাডাম আমি এখানে একটা মেসে থাকি। আজ থেকে তোমাকে মেসে থাকতে হবে না, আমার সাথে আমার বাসায় থাকবে। এমনিতে অনেকগুলো রুম খালি পড়ে থাকে। না মানে ম্যাডাম, আমি মেসেই থাকবো, আমার সেখানেই ভালো লাগে। সাইফুর, তুমি তোমার ম্যাডামের রিকোয়েস্ট রাখবা না? কোনো মানে না করে সব কিছু আমার বাসায় নিয়ে চলে আসবে। এই নাও আমার কার্ড। আমি আর না করতে পারলাম না। যাক, মেসের ভাড়াটা বাঁচবো। সব কিছু নিয়ে ম্যাডামের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিতে ম্যাডাম এসে দরজা খুলে দিলেন। সাইফুর, তুমি এসেছো? বাহিরে কেন, ভেতরে আসো। ম্যাডামকে দেখে আমি তো পুরো অবাক। পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছেন। ম্যাডামকে আজ অপরূপ সুন্দরী লাগছিল। মনে হয় কোনো হুর জান্নাত থেকে পালিয়ে জমিনে চলে এসেছে। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে ম্যাডামের সৌন্দর্য উপভোগ করছিলাম। ম্যাডামের ডাকে আমার হুঁশ ফিরল। সাইফুর, কি দেখছো এমন করে? না মানে ম্যাডাম, কিছু না। ম্যাডাম একটু মুচকি হেসে বলল, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। ওয়াও, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আচ্ছা ম্যাডাম, এত বড় বাড়িতে আর কে কে থাকে? ম্যাডামের উত্তর শুনে আমি তো অবাক। আমি একা থাকি, সাথে একটা কাজের মেয়ে থাকে। কেন ম্যাডাম, আপনার মা বাবা অ্যান্ড হাজব্যান্ড তারা কোথায় থাকেন? ম্যাডামের এমন উত্তর শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ম্যাডামের উত্তর শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার মা বাবা বেঁচে নেই, আর আমি এখনো বিয়ে করিনি। ম্যাডাম আপনি এখনো বিয়ে করেননি কেন? কি পরীর মতো চেহারা, মাশাআল্লাহ। হয়েছে, আমার বিয়ে নিয়ে তোমার এত ভাবতে হবে না। চলো তোমার রুমটা দেখিয়ে দেই। ও চলুন ম্যাডাম। ম্যাডাম আমাকে নিয়ে একটা রুমে গেলেন। রুমটা বেশ বড় এবং বেশ সাজানো গোছানো, দেখে আমার খুব পছন্দ হয়েছে। মনে মনে বললাম, বাপরে বাপ, এত বড় রুমে জীবনেও ঘুমানোর সৌভাগ্য হয় নাই। ম্যাডাম বলল, সাইফুর, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি আসছি। এই বলে ম্যাডাম চলে গেলেন। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমিও পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেল। কে যেন দরজার কাছ থেকে আমার নাম ধরে ডাকছে। গলা শুনে বুঝতে পারলাম ম্যাডাম ডাকছে। আমি দরজা খুলতেই অবাক চাহনিতে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। ম্যাডাম একটা নাইট ড্রেস পরে আসছেন। বারান্দায় মিটমিট আলোতে ম্যাডামের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর চুলগুলো বাতাসে উঠছে। ম্যাডামকে যে কি অসম্ভব সুন্দরী লাগছিল তা আপনাদের লিখে বোঝানো যাবে না। কি হা করে তাকিয়ে থাকবে নাকি ভেতরে আসতে বলবে? ও ম্যাডাম, ভেতরে আসুন। ম্যাডামের ডাকে একটু লজ্জা পেলাম। এই খাবারটুকু খেয়ে নাও। ম্যাডাম আপনি কষ্ট করে খাবার আনতে গেলেন কেন? বেশি কথা না বলে খাবারটুকু খেয়ে নাও, না হয় খাবার ঠান্ডা হয়ে যাবে। খুব খিদে পেয়েছিল, তাই বেশি কথা না বলে খাওয়া শুরু করলাম। ম্যাডাম তাকিয়ে আমার খাবার খাওয়া দেখলেন। ম্যাডাম আপনি খেয়েছেন? না, আমি খাবো না, তুমি খাও, আমি দেখছি। চলুন না ম্যাডাম, একসাথে খাই। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। আমি খাইয়ে দিব না মানে আপনি মাইন্ড করবেন না তো? আরে মাইন্ড করার কি আছে? আমি ম্যাডামকে খাইয়ে দিতে শুরু করলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে খেতে লাগলেন। খাওয়া শেষে ম্যাডাম কাপড় দিয়ে আমার মুখটা মুছে দিলেন, তারপর নিজের মুখটা মুছে নিলেন। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে একটা টিউশনি খোঁজার জন্য রওনা দিলাম। উঠে দেখি ম্যাডাম ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছেন। আমি বেরোতেই ডাক, সাইফুর, কি হলো? কোথায় যাচ্ছ এত ভোরে না বলে? না মানে ম্যাডাম, একটা টিউশন খোঁজার জন্য বের হচ্ছি। বাবা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচ চালাতে হলে আমাকে যে কোনো কিছু একটা করতে হবে, তাই দেখি একটা টিউশনি পাই কিনা। দেখো সাইফুর,
আমার বাড়ি থেকে তুমি টিউশন করবে এটা অসম্ভব। আর তোমার পড়ালেখার জন্য যত টাকা খরচ হবে সব আমি দিব। এসো, বেশি কথা না বলে এসো, ব্রেকফাস্ট করবে। না মানে ম্যাডাম, আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিতে পারবো না। আমার মনে হয় আমি গরিব বলে আপনি আমার প্রতি করুণা করেছেন। বলার সাথে সাথে ঠাস ঠাস ম্যাডাম এসে আমাকে জড়িয়ে ধরে বিরতিহীন চুমু খেতে লাগলেন আমার মুখে। আবার সাথে সাথে কান্না করতে লাগলেন। আমিও ম্যাডামের কান্না সহ্য করতে না পেরে কেঁদে দিলাম। ম্যাডাম আমাকে কিস করতে করতে বললেন, আর যদি এমন কথা বলিস আমি তোকে খুন করে ফেলবো। আমার স্নেহ ভালোবাসা তোর কাছে করুণা মনে হয়? আমি বুঝতে পারলাম সত্যি ম্যাডাম আমাকে অনেক স্নেহ করেন। তারপর আমরা নিজেদের সামলে নিয়ে ব্রেকফাস্ট করে ম্যাডামের গাড়ি করে কলেজের দিকে রওনা দিলাম। আমি ক্লাসরুমে ঢুকতেই কিছু ছেলে ড্রাইভারকে নিয়ে কোলে করে গাড়িতে এনে ম্যাডামকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর আমি ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলাম। কি হয়েছে ওনার? উনি আমার উপর অভিমান করে পানিতে ঝাঁপ দিয়েছে। প্লিজ ডাক্তার, ওনাকে বাঁচান, না হয় আমি বাঁচব না। আপনি শান্ত হন, আমরা দেখছি। এই বলে ডাক্তার ম্যামকে আইসিইউতে নিয়ে গেলেন আর আমাকে বাইরে থাকতে বললেন। বলতে না বলতেই আমাদের ভার্সিটির সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা চলে আসছেন খবর পেয়ে। আমি বসে কান্না করতে লাগলাম। সাইফুর, সোহানা ম্যাডামের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? স্যার আমি জানি না, ডাক্তার আইসিইউতে নিয়ে গেল। চিন্তা করো না, ম্যাডাম ঠিক হয়ে যাবেন। তারপর স্যার চলে গেল। ভার্সিটির সবাই একে একে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। পরে সবাই যে যার মতো চলে গেল। প্রায় 5 ঘন্টা পর আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। ডক্টর, ওনার কি অবস্থা? উনি ঠিক আছে তো? উনি এখন চিন্তামুক্ত। আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওনাকে ঘুম পড়িয়ে দিয়েছি। আমি একটা হাসি দিলাম। ডক্টর, আমি কি ওনার সাথে দেখা করতে পারি? আপনি ওনার কে হন? জি মানে আমি ওনার হাজব্যান্ড। ও আচ্ছা, যান, কিন্তু ঘুম ভাঙাবেন না। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তারপর একটা দৌড়ে ম্যামের কক্ষে প্রবেশ করলাম। তারপর দেখলাম ম্যাম নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছেন। আমি ম্যামের মাথার কাছে এসে বসলাম। ম্যামের কপালে আমার ঠোঁটের কোমল পরশ এঁকে দিলাম। ঠোঁটে কিস করতেই ম্যামের ঘুমটা ভেঙে গেল। ম্যাম আমাকে ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। আমি এখানে কেন? আমি এখনো মরিনি কেন? আর তুই আমার কাছে কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। আমার ভালোবাসা তো তোর কাছে করুণা মনে হয়। সরে যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। ম্যাম চিৎকার করে বললেন। ম্যামকে আর কথা বলতে না দিয়ে ম্যামের ঠোঁট জোড়া চেপে ধরলাম আমার ঠোঁট দিয়ে। ম্যাডাম ধাক্কা দিয়ে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তারপর তিনি শান্ত হয়ে যান। আমার সাথে রেসপন্স দিচ্ছেন। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ কারো কাশির শব্দে আমাদের হুঁশ ফিরল। তাকিয়ে দেখলাম আমাদের ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু ও আমার ক্লাসমেটরা দরজায় দাঁড়িয়ে মুচকি হাসছে। আমি আর ম্যাডাম দুজনেই খুব লজ্জা পেলাম আর নিজেদের সামলে নিলাম। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে ফ্রি সিনেমা তো দেখিয়ে নিলাম। ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু, উনি আমার অতীতের ক্রাশ ছিল। একবার প্রপোজও করেছিলাম, উনি রাজি হয়নি। উনি বলে আমি নাকি পিচ্ছি পোলা। এবার তো দেখিয়ে দিলাম আমি কি পারি। সামনে দেখেন কি হয়। সিনথিয়া আপুকে মিন করে মনে মনে বললাম। তারপর আমি উঠে রিসিপশনে গিয়ে টাকা জমা দিয়ে ম্যাডামের রিলিজ লেটার নিয়ে আসলাম। রুমে ঢুকতেই দেখি সিনথিয়া আপু ও বাকিরা ম্যামের সাথে হেসে হেসে কথা বলছে। আমি ঢুকতেই, কি দুলা ভাই, কি খবর? ভালো চলছে সিনেমা? সিনথিয়া আপু জোরে হেসে বললেন। আমি লজ্জা পেয়ে মনে মনে বললাম, তামাশা দেখেছো? ক্রাশের মুখেও দুলাভাই ডাক শুনতে হয়। আল্লাহ, সিনথিয়া আপুর যেন জীবনও বিয়ে না হয়, দোয়া কইরা দিলাম। তারপর ম্যাডামকে রিলিজ করে ম্যামের বাসায় চলে আসলাম। আমি ম্যামকে কোলে করে নিয়ে ওনার রুমে শুইয়ে দিলাম আর আমি ফ্রেশ হতেই আমার রুমে চলে গেলাম। বিকেলবেলা ম্যাডামকে দেখতে তার রুমে আসলাম। তারপর ম্যাডামকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। চিন্তায় পড়ে গেলাম, ম্যাডামের কোনো বিপদ হলো না তো। রুমে এসে ম্যামকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ দেখি ম্যাডাম ওয়াশরুম থেকে বের হচ্ছেন। আমাকে দেখা মাত্রই জোরে চিৎকার করে উঠলেন, শয়তান, তুই আমার রুমে কি করছিস? বের হ বলছি। বারে আমি আমার বউয়ের রুমে আসবো না তো কে আসবে? আমি তোর কেমন বউ? তোর সাথে কোন জন্মে আমার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। জানো তোমাকে আজ খুব বিশ্রী দেখাচ্ছে। ওয়াক। কি বললি তুই? কুত্তা, কান পচা বান্দর, শয়তানের খালাতো ভাই, পেতনির জামাই, রাক্ষসীর দেবর আমাকে বিশ্রী দেখাচ্ছে? দাঁড়া, তোর একদিন আর আমার যেই কয়দিন লাগে। প্রচণ্ড রেগে গিয়ে ম্যাম আমাকে মারার জন্য ধাওয়া করছেন। আমিও দৌড় দিলাম। আমাকে আর পাইকে ম্যাডামও আমার পিছন পিছন আসছেন, কিন্তু ধরতে পারছেন না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে স্লিপ কেটে সোজা আমার গায়ের উপর পড়লেন। আমি মেজের সাথে আঘাত পেলাম, মাথা ফেটে রক্ত পড়ছে। আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম। ও মাই গড, কি হয়েছে তোমার?
তোমার মাথা ফেটে তো রক্ত পড়ছে। এ আমি কি করলাম? আমার জন্যই তোমার এই অবস্থা। প্রচণ্ড কান্না করতে করতে ম্যাম তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করেছেন। ডাক্তার বাসায় এসে আমার ট্রিটমেন্ট করলেন। আমি এখনও সেন্স হারাইনি কিনা মেডিসিন লিখে দিয়ে ডাক্তার চলে গেলেন। ম্যাডাম ড্রাইভারকে দিয়ে মেডিসিনগুলো আনলেন। ম্যাম আমার কাছে বসে কান্না করতে লাগলেন। ম্যাম প্লিজ এভাবে কাঁদবেন না, আমার কিছুই হয়নি। ওই আমাকে আর ম্যাম ম্যাম বললে আর একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব। ওকে মাই ডিয়ার সোহানা ম্যাম। আবার ম্যাম? সরি ডিয়ার। তারপর ম্যাডাম নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দিলেন, তারপর মেডিসিন খাওয়ালেন। এভাবে প্রায় 1 সপ্তাহ চলতে থাকে। আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। অনেক দিন পর ভার্সিটিতে যাব ভাবছি, সামনে আবার এক্সাম আছে। ম্যামের গাড়ি করে ভার্সিটিতে রওনা দিলাম। ভার্সিটিতে নেমে ম্যাডাম টিচার্স রুমে আর আমি ক্লাসের দিকে রওনা দিলাম। হলের ভিতরে ঢুকতেই সিনথিয়া আপু ও তার বান্ধবীরা আমাকে ঘিরে ধরলেন। কি খবর দুলা ভাই, বিয়ে করবেন কবে? কার বিয়ে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? কেন, সোহানা ম্যামের সাথে তোর বিয়ে? আরে ধ্যাত, বিয়ে করলে তোমাকে করব। কি বললি? দাঁড়া, এখনই ম্যামকে গিয়ে বলছি। এই না, ম্যামকে কিছু বলো না, উনি আমাকে মেরেই ফেলবে। আমি ম্যামকেই বিয়ে করব। এই তো গুড বয়। আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করব না। আর ওই তোমার নোয়াখাইলে বয়ফ্রেন্ডও না। গুড বয় না সাই। সিনথিয়া আপু ও তার বান্ধবীরা হেসে আমার কাছে থেকে চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মনে হয় আমি কোনো জোকার। যাক, সহ্য করে নিলাম, কারণ ওদের হাসির রহস্যটা আমার জানা। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় খাবার খেয়ে দেখলাম ভালো লাগে আর ঘুমও আসতেছে না। ভাবলাম একটু ছাদে গিয়ে সময় কাটানো যাক। তখন জ্যোৎস্না রাত ছিল। আকাশের চাঁদখানা স্পষ্ট দেখা যাচ্ছে। দোলনার উপর বসে চাঁদ দেখতে লাগলাম। সত্যি জ্যোৎস্না রাতের চাঁদ খুবই সুন্দর। ছাদে একাকী বসে চাঁদ দেখা কয়জনের ভাগ্যই বা আছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম, ভয়ও পেলাম। এত রাতে ছাদে কে আসলো? পিছনে ঘুরে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছেন। চাঁদ মিটমিট আলোতে ম্যাডাম অপরূপ সুন্দরী লাগছিল। কি সুন্দর চাহনি, টানা টানা চোখ, যে কেউ প্রথম দেখায় শক খাবে। কিন্তু আমি খাইনি, কারণ উনি প্রথম আমার উপর ক্রাশ খেয়েছিল। ম্যাম সরি, সোহানা তুমি এত রাতে ছাদে কেন? রুমে একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না, ভাবলাম তোমার সাথে গিয়ে গল্প করি। কিন্তু তোমার রুমে গিয়ে তোমাকে পেলাম না। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে ছাদে এসে পেলাম। এবার বলো, তুমি ছাদে কি করছো? আমারও ভালো লাগছিল না, তাই আসলাম। আচ্ছা, তুমি সিগারেট খাও? আরে না, বাপের জন্মেও খাই নাই। গুড বয়। দেখতে হবে না বরটা কার? তারপর আমার কাছে পাশে বসে কাঁধে মাথা রাখলো। আমি তোমার বর হলাম কবে? আমাদের বিয়েই বা হলো কবে? হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করব না, কারণ 3rd ইয়ারের সিনথিয়া আপু তোমার আগে আমাকে প্রপোজ করেছিল। আর উনি আমার খুব কেয়ার করে। ম্যামকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? সিনথিয়া তোকে প্রপোজ করেছে? ওর কত বড় সাহস আমার জিনিসে হাত বাড়ায়! ওকে তো আমি মেরেই ফেলবো। বলেই চলে যেতে লাগলো। আমি একটানে পাশে বসিয়ে দিলাম। আমি ম্যামের খুব কাছে চলে আসলাম। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ম্যামের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ চললো। ম্যামও আমাকে ছাড়তে চাইছেন না। কিছুক্ষণ পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলাম। হাঁপানো শেষে ম্যাম বলল, সাইফুর, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? হঠাৎ এমন কথা কেন বলছো? আমি কোথাও যাব তোমায় ছেড়ে? না মানে আমার কেমন জানি ভয় করছে। আমি সোহানা ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আমি আমার পাগলি ম্যামটাকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন ভালোবাসবো। আচ্ছা, আমাকে একটা গান শোনাও। কি? আমি গান গাইবো? আমি গান পারি না। আমি কিন্তু রেগে যাচ্ছি, যা পারো শোনাও। কি আর করবো, বাধ্য হয়ে গান গাইতে শুরু করলাম। খেপা ছেড়ে গেলে মনে মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে যাব না। ভুবন মোহিনী গোড়া মণিজানের মন হারা আমি রাধার প্রেমে মাতোয়ারা, থাকবো না কো না না না, তোমার হৃদ মাজারে রাখবো, ছেড়ে যাব না। ওয়াও, তুমি তো ফাটিয়ে দিয়েছো। তোমার ভয়েস তো অনেক সুন্দর। তুমি কোথায় গান শিখছো? কোথাও না, নিজে নিজে শিখেছি। আচ্ছা তুমি গান গাইতে পারো না? হ্যাঁ পারি তো, কিন্তু এখন শুনবো না, সময় হলে শোনাবো। চলো রুমে যাব, অনেকক্ষণ হলো ছাদে আসলাম। ওকে চলো। পা পা গেল রে, আমি হাঁটতে পারছি না। আমাকে একটু কোলে করে নিয়ে নাও। না আমি পারবো না। ওকে, তাহলে আমিও যাব না। ওনার অভিনয়ের কাছে হার মানলাম, বাধ্য হয়ে কোলে নিলাম। ওমা কি ময়দার বস্তা রে! আচ্ছা তুমি কোন গোদামের চাল খাও? ম্যামকে রাগানোর জন্য বললাম। কি বললি? আমি মোটু, আমাকে নামা, আমি যাব না। ম্যামের কপালে চুমু দিয়ে বললাম, রাগ করে না শোনা, আমি তো মজা করে বলেছিলাম। তারপর ম্যামকে তার রুমে গিয়ে শুইয়ে দিলাম। আমি চলে আসতেই, এই কোথায় যাচ্ছ তুমি? ম্যাম আমার হাত ধরে বললেন,
আমার রুমে যাচ্ছি। ঘুমাবো না? না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। কি বলো তুমি? তোমার সাথে ঘুমাবো মানে? বিয়ের আগে এসব ভালো না। আমি কিছু বুঝতে চাই না, কিছু শুনতে চাই না। তুমি আমার সাথে ঘুমাবে, এটা আমার শেষ কথা। অনেক জোরাজুরির পর রাজি হলাম। তারপর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ভারত পাকিস্তান বর্ডার বানিয়ে নিলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙেছে, উঠতে চাচ্ছি কিন্তু পারছি না। পরে দেখি ম্যাম বর্ডার ক্রস করে আমার গায়ের উপর শুয়ে আছেন। আমি আর সরালাম না। ঘুমন্ত অবস্থায় ম্যামকে ঘুমন্ত পরীর মতো দেখাচ্ছে। কোন এক কবি বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে নারীকে সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। সকালে ম্যামের ডাকে ঘুম ভাঙলো। এই উঠো, আর কত ঘুমাবে? ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আর একটু ঘুমাতে দাও না। ওঠো বলছি, নয়তো পানি ঢেলে দিব। আর কথা না বলে উঠে পড়লাম। দুজনেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। প্রথম বর্ষের পরীক্ষাও শুরু হয়ে গেছে। ভালোভাবে পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পর প্রতি বছরই ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও করা হলো। আমি গান গাওয়ার জন্য নাম লেখালাম ম্যামের অনুরোধে। অনুষ্ঠান শুরু হয়েছে। প্রতিযোগীরা যে যার মতো পরিবেশন করলো। এবার আমার পালা। আমি গান গাইতে শুরু করলাম। কে যে এই রং ঝিলমিল খুশির ভাষায়, মন্টি ভাষায়, কোন এক বিভর নেশায়, কোন এক বন্ধু পাখির মনোহর মোহর আলোয় পড়িয়ে রঙিন রাখি। আমি রোজ স্বপ্ন সুখের গান লিখে যাই বাংলা ভাষায়। গান গাওয়া শেষ করলাম, সবাই করতালিতে ব্যস্ত। আমার মেয়ে ক্লাসমেটরা সবাই আমার সাথে সেলফি তোলার জন্য আসলো। ম্যাম দূর থেকে সব দেখছে, উনি তো রেগে আগুন। এই রে আমি গেলাম, এখন কি করি? ম্যাম ভিড়ের মধ্যে এসে আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে আসলেন। তারপর আমাকে নিয়ে গাড়িতে বসালেন। রাস্তায় কেউ কারোর সাথে কথা বলছে, দুজনে নীরবতা পালন করছি। ম্যামকে দেখে বোঝা যাচ্ছে উনি প্রচণ্ড রেগে আছেন। আমি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, কি হয়েছে সোহানা, কথা বলছো না কেন? আর এরকম রেগে আছো কেন? ম্যাম আমার কথার উত্তর না দিয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা বাসার সামনে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেলেন। তারপর বেডের উপর ফেললেন। নিজের স্মার্টফোনটা বের করে আমার বুকের উপর উঠে ছবি তুলতে লাগলেন। সোহানা কি করছে এসব? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি দেখবো আজ তুই কত সেলফি তুলতে পারিস। আমাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে সেলফি তোলা হচ্ছে। তুমি এর জন্য রেগে আছো? বিশ্বাস করো, আমি ওদের সাথে ইচ্ছে করে সেলফি তুলি নাই, ওরাই জোর করে সেলফি তুললো। তুমি কি কচি খোকা যে ওরা বললো আর তুমি তুললা? আমি ম্যামকে জড়িয়ে ধরে বললাম, সরি, আমার বেবিটার কখনো এমন হবে না, আর সেলফি তুলবো না। তুমি কেন বোঝো না? আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এই যে কানে ধরলাম, আর এমন হবে না, এবার কান্না থামাও প্লিজ। তারপর ম্যাম কান্না থামিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে আমার প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি রেজাল্ট দেখতে ভার্সিটিতে চলে গেলাম। রেজাল্ট দেখে আমি তো অবাক, অনেকে ভালো রেজাল্ট করেছি। আসলে সব কিছু ম্যামের জন্যই সম্ভব হয়েছে। তিনি আমাকে হেল্প না করলে হয়তো ভালো রেজাল্ট করতে পারতাম না। ভাবলাম তাড়াতাড়ি ম্যামকে গিয়ে ধন্যবাদ দিব। হাসি মুখে ভার্সিটি থেকে বের হতে লাগলাম। পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। হাই, আমি শিমু, তোমার ক্লাসমেট, অ্যান্ড কংগ্রাচুলেশন ফর মেক এ ব্রিলিয়ান্ট রেজাল্ট। থ্যাংক ইউ শিমু। আমরা কি বন্ধু হতে পারি? ও শিওর, কেন নয়। তারপর শিমুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম আমি তো অবাক। দেখি ম্যাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছেন। আমি আস্তে আস্তে গিয়ে ম্যামকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাম চমকে উঠলেন। পিছন ফিরে তাকিয়ে দেখি আমি। ও তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ এভাবে। সোহানা, আমি বেস্ট রেজাল্ট করেছি। বলো কি? কংগ্রাচুলেশন ফর মেক আ গুড রেজাল্ট। এই বলো না, আমাকে বিয়ে করবে কবে? আমার দেরি সহ্য হচ্ছে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর গ্রামে গিয়ে বাবা মার কাছে গিয়ে তোমার ব্যাপারে বলবো। তখনই তাদের বলে তোমাকে বিয়ের কথা বলবো। আর অনেক দিন হলো বাবা মাকে দেখি না, তাদের দেখতে খুব ইচ্ছে হচ্ছে। ম্যাম আমাকে চুমুকে বলল, এই তো আমার বাবুটা লক্ষ্মী ছেলের মতো কথা বলেছে। কবে যাচ্ছ গ্রামে? আমাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, তোমাকে এখন নিয়ে যাওয়া যাবে না, সবাই খারাপ ভাববে। আগে সব ঠিক করি, তারপর তোমাকে নিয়ে যাব। ওকে আমার বাবুটা, তুমি যা বলবে তাই হবে। এবার আমাকে ছাড়ো, আমি ফ্রেশ হব। ওকে যাও, ফ্রেশ হও গিয়ে। ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলল। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ কিসের যেন কাঁপাকাঁপি অনুভব করলাম। ভাবলাম আবার ভূমিকম্প হলো না তো। পরে দেখি মোবাইল সাইলেন্ট করা। মোবাইলে কে যেন কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে মেইলি কণ্ঠে, হ্যালো। হ্যালো, কে? আমি। আরে আমিটা কে? আমি শিমু, তোমার ক্লাসমেট। তুমি হঠাৎ কি মনে করে? না এমনি। কি করো? এই তো বসে আছি। আচ্ছা, বিকেলে একটু দেখা করতে পারবে পার্কে? কেন? দরকার আছে, প্লিজ না করো না। ওকে, আসবো। আমি রেডি হয়ে পার্কের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি আশেপাশে সব কাপড়রা নিজেদের মধ্যে কারবার করছে। বাকিটা আপনারা বুঝে নেন, আমি বলবো না। একটু দূরে গিয়ে দেখি শিমু একটা বেঞ্চে বসে আছে। আমি কাছে এসে বসলাম। মেয়েটাকে আজ অনেক কিউট লাগছে।
গোলাপি একটা শাড়ি পরে আসছে। তারপর শিমু আমাকে যা বললো আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সাইফুর, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু আমাকে আজ বলতেই হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। শিমু, তুমি কি বলবে পরিষ্কার করে বলো। আর এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ভালো বন্ধু, তাই না? তো এত আমদা আমদা করছো কেন? সাইফুর, আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ভালো করে তাকাইনি, আর কেউ আমার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না, কারণ আমার বাবা এখানকার এমপি আর ভাইয়েরা বড় লিডার। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমার ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা আমার আবেগ, পরে দেখলাম এটা কোনো আবেগ না। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। শিমুর কথা শুনে আমার ঘা থেকে ঘাম বেরোচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। কি হলো সাইফুর, কথা বলো না কেন? বলো তুমিও আমাকে ভালোবাসো। শিমু, তুমি যা বলছো তা কখনোই সম্ভব নয়। আমি তোমাকে ভালো বন্ধু ভাবি, এর চেয়ে বেশি ভাবতে পারি না। আর তার চেয়ে বড় কথা হলো আমার গার্লফ্রেন্ড আছে। দয়া করে এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। আমাদের কথাগুলো শুনে শিমু অঝরে কান্না করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কি করব, আমার হাত তো বাঁধা। মনে রেখো, যদি এই জীবন তোমাকে না পায় তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কখনো আমাকে দেখতে পাবে না। শিমু প্লিজ পাগলামো করো না, আমরা সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকবো। আমাকে কথা বলতে না দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমি মূর্তি হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আবার কি না করে বসে, যে জেদি মেয়ে। না না, আমি সোহানার সাথে প্রতারণা করতে পারবো না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি কিভাবে তাকে ছেড়ে যাব? না, আমি এটা করতে পারবো না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে বসে পড়লাম আর ঘটনাগুলো ভাবতে লাগলাম। এমন সময় সোহানা ম্যাম আমার রুমে আসলো। সাইফুর, তোমার কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছো কেন? প্লিজ আমাকে সব খুলে বলো। আমি আর সহ্য করতে না পেরে ম্যামকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সাইফুর প্লিজ কান্না করো না, আমি স্থির থাকতে পারছি না। তারপর কান্না থামিয়ে ম্যামকে সব খুলে বললাম। সোহানা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি ছাড়তে পারবো না। সোহানাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম। ম্যাম আর স্থির থাকতে না পেরে ধরে কান্না শুরু করলেন। জানো সোহানা, আমার খুব ভয় হয়, কারণ ওর ভাইয়া খুব ভয়ঙ্কর গুন্ডা বদমাশ। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ আমাদের কোনো কিছুই করতে পারবে না, আল্লাহ আমাদের সাথে আছে। পরে ম্যামকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করেছিলাম জানি না। ওদিকে শিমুর কোনো খাওয়া দাওয়া নেই, দরজা বন্ধ করে শুধু কান্না করে, না খেয়ে রোগা হয়ে গেছে। মা, তোর কি হয়েছে বল আমাকে। ঠিক মতো খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না, সারাদিন শুধু কান্না করছিস। শিমু কোনো কথা না বলে শুধু কান্না করে। তারপর শিমুর বাবা চলে গেল। কিছুক্ষণ পর শিমুর বড় ভাই শিমুর রুমে আসলো। শিবু বোন আমার, তোর কি হয়েছে বল আমাকে। কেউ কি তোকে কিছু বলেছে? তুই শুধু একবার বল ওর নাম, আমি ওর মাথা কেটে তোর পায়ের কাছে নিয়ে আসবো। তোর কান্না আর সহ্য করতে পারছি না। ভাই, আমি সাইফুরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে তুমি আমার কাছে এনে দাও না প্লিজ। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক তোর ভালোবাসার মানুষকে তোর কাছে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো ভাইয়া? সাইফুরকে আমার কাছে নিয়ে আসবে? হ্যাঁ রে বোন, সত্যি। এবার চল খাবি। তারপর শিমুর ভাই শিমুকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। তারপর শিমুর ভাইও কিছু ছেলে আসলো ম্যামের বাসায়। ক্রিং 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 ক্রিং। ম্যাম এসে দরজা খুলে দিল। আপনারা কারা? এখানে কি চান? কাকে খুঁজছেন? আমি শিমুর ভাই, সাইফুরকে নিতে এসেছি। আমার বোন ওকে ভালোবাসে, ওর জন্য খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। কোথায় ওকে ডেকে দিন। ও বাসায় নেই। আর শুনুন, সাইফুর শিমুকে ভালোবাসে না, ও শুধু আমার ভালোবাসা। আপনারা এখন আসতে পারেন। দেখুন, ভালোই ভালোই বলছি, ওকে ডেকে দিন। আমরা ওকে শিমুর কাছে নিয়ে যাব। বললাম তো ও বাসায় নেই। আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আমরা আবার আসব। আর আমার বোনের সুখের জন্য আমি কারো প্রাণ নিতে দ্বিধা করব না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাই। এসব হুমকি ধামকি দিয়ে শিমুর ভাইও তার লোকেরা চলে গেল। কিছুক্ষণ পর বাসায় আসলাম। সোহানা, তুমি কোথায়? সোহানার কোনো আলাপ পাচ্ছি না। ওনার রুমে গেলাম, দেখি ম্যাম কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। আমি সোহানার কাছে যেতেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, কান্নাকাটি শুরু করলো। তারপর আমি বললাম, কি হলো সোহানা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। জানো শিমুর, গুন্ডা ভাই এসেছিল তোমাকে নিয়ে যেতে, আর বলছে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে। তুমি বলো, কোথাও যাবে না আমাকে ছেড়ে? কান্না করে বলল সোহানা। আমার পাগলি ম্যাম, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আর শিমুর ভাইকে আমি দেখে নিব, তুমি থাকো, আমি আসছি। না না, তুমি কোথাও যাবে না, ওই তোমাকে মেরে ফেলবে, ওরা খুব খারাপ। আমার কিছুই হবে না, আমি যাব আর আসবো।
তারপর সেখান থেকে শিমুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর পথিমধ্যে দেখলাম শিমুর ভাইও তার লোকের একটা দোকানে বসে চা খাচ্ছে। আমি তাদের কাছে যেতেই, এই ছেলে এদিকে আসো। আমি তাদের কাছে আসলাম। আমরা তোমাকেই খুঁজছিলাম, চলো, শিমু তোমাকে যেতে বলেছে। তারপর শিমুর ভাই আমার হাত ধরে টানতে লাগলো। আমি ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। শুনুন, শিমু আমার ভালো বন্ধু, ওকে আমি বন্ধুর চোখে দেখি, ভালোবাসি না। আপনারা দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি চলে যেতেই শিমুর ভাইয়েরা আমার হাত আবার ধরে ফেললো। আমি হাত ছাড়িয়ে রাগে ঠাস ঠাস শিমুর ভাইয়ের গালে চড় বসিয়ে দিলাম। আপনাকে কতবার বলবো আমি শিমুকে ভালোবাসি না, আমি সোহানা ম্যামকে ভালোবাসি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? এই বলে পিছন থেকে একজন আমার মাথায় আঘাত করলো। আমি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। মাথা ফেটে অঝরে রক্ত পড়ছে। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখলাম আমি চার দেয়ালের ভিতরে, মাথায় ব্যান্ডেজ করা, নড়তে পারছি না, শরীর প্রচণ্ড ব্যথা করছে। চেয়ে দেখি সোহানা ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমি ওর মাথায় আস্তে করে হাত ছোঁয়ালাম। ও চমকে উঠল। সোহানা, কাঁদছো কেন? দেখো আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তোমাকে কতবার বলেছি ওদের কাছে যেতে না, তুমি আমার কথা শুনলে না, তাই আজ এদিন দেখতে হলো। আজ যদি তোমার কিছু হয়ে যেত আমি কি নিয়ে বাঁচতাম বলতে পারো? কেন? ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলতে। কি বললি কুত্তা? আজ তোকে আমি মেরেই ফেলবো। এই বলে আমাকে মারতে শুরু করলো। সরি, আমি তোমাকে রাগানোর জন্য বলেছি। আমাকে রাগিয়ে তোর খুব ভালো লাগে তাই না? ওদিকে শিমুর ভাই তার বাসায় গেল। শিমু ভাইকে দেখে দৌড়ে আসলো। ভাইয়া সাইফুর কোথায়? ওকে এনেছো? ও নিশ্চয়ই গাড়িতে। যাই, ওকে নিয়ে আসি। ও আসেনি। কি বলছো ভাইয়া? ও আসেনি মানে? কোথায় ও? ওকে নিয়ে আনতে গিয়েছিলাম, ও আসেনি। ও তোকে ভালোবাসে না, ও সোহা নামের একটা মেয়েকে ভালোবাসে। আমি হাত ধরে আনতে গেলাম, তখনই ও আমাকে চড় মেরেছে। তাই আমিও রেগে ওকে মেরে রাস্তায় ফেলে এসেছি। তুই ওকে ভুলে যা। তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার? আমি ওকে আমার কাছে নিয়ে আনতে বলেছি, মেরে ফেলতে নয়। তার ভাই অবাক হয়ে শিমুর দিকে তাকিয়ে আছে। শিমু সেখান থেকে দৌড়ে হাসপাতালে চলে গেল। তখনও সোহানা আমার বুকে মাথা দিয়ে আছে। শিমু দরজায় দাঁড়িয়ে সব দেখছে। আস্তে কাশি দিল সোহানা আর আমি চমকে উঠলাম। আসতে পারি? আরে শিমু, আসো ভিতরে। সাইফুর, আই এম সরি। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি বুঝে গেছি জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুমি সোহানা ম্যামকে নিয়ে সুখে থাকো। আমি তোমার বন্ধু হয়েই থাকবো আজীবন। শিমু, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছো আমাকে প্রচুর ভালোবাসো বলেই করেছো। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমরা থাকো, আমি তাহলে এখন আসি। তারপর শিমু কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যায়। সোহানা হাসপাতাল থেকে রিজাইন লেটার নিয়ে বাসায় নিয়ে আসলো। সোহানা, আমি আর দেরি করব না, গ্রামে যাব, বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। তুমি সত্যি বলছো? সত্যি। আমি গ্রামে চলে আসলাম সোহানার কাছে থেকে বিদায় নিয়ে। ট্রেন থেকে নেমে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের মানুষের মাঝে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের বাড়িটার কোনো পরিবর্তন নেই, আগের মতোই আছে। মা দেখো, ভাইয়া এসেছো? বাড়িতে আসতেই মা বাবার তাহমিনার চিৎকার শুনে বাইরে চলে আসলো। মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। মা প্লিজ কেঁদো না, আমি আসছি তো। দীর্ঘ অনেকদিন মা বাবার সাথে কোনো যোগাযোগ ছিল না। চল বাবা, আগে ঘরে চল। খাবার খেতে খেতে মা বাবাকে সব খুলে বললাম। ঢাকায় ঘটে যাওয়া মা বাবাকে সোয়ানার ছবি দেখালাম। সোয়ানাকে বাবা মার খুব পছন্দ হয়েছে। মা জানো, সোয়ানার কেউ নেই পৃথিবীতে। তোমরা যদি বলো আমি ওকে আসতে বলবো। ওকে বাবা, তুই তাড়াতাড়ি বৌমাকে আসতে বল। বৌমার চাঁদ মুখখানা দেখতে খুব ইচ্ছে করছে। তারপর আমি তাড়াতাড়ি সোহানাকে ফোন দিলাম। সোহানা সাথে সাথে ফোন রিসিভ করলো। হ্যালো সোহানা, কেমন আছো? সাইফুর, তোমাকে ছাড়া আমি ভালো নেই। শোনো, তোমাকে মা বাবার খুব পছন্দ হয়েছে, তারা বিয়ের জন্য রাজি হয়েছে। তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার যে কি খুশি লাগছে। পাগলি একটা। শোনো, তুমি কালকে চলে আসবে আমাদের বাড়িতে। তারপর সোহানা আমাদের বাড়িতে চলে আসলো। আমি ওকে স্টেশন থেকে রিসিভ করে এনেছি। মা দেখো, ভাইয়া ভাবিকে নিয়ে আসছে, তাড়াতাড়ি আসো, দেখে যাও। মা বাবা সবাই আসলো। সোহানা সবার পা ছুঁয়ে সালাম করলো। ও মা, আমার বৌমা কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ, একদম পরীর মতো।
কথা না বলে বৌমাকে ঘরে নিয়ে চলো। তারপর আমরা ঘরে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। সুহানামা, আমি চাই তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দিতে, যেহেতু তোমরা দুজন দুজনকে আগে থেকে পছন্দ করো। তোমার কি মত? আম্মু আপনারা যা ভালো মনে করেন তাই। ঠিক আছে মা, তুমি তোমার রিলেটিভ সবাইকে আসতে বলো। আমি এ সপ্তাহে তোমাদের বিয়ে দিতে চাই। ওকে বাবা। আমি রুমে গিয়ে খুশিতে ব্রেক ড্যান্স দিতেছি, শেষ পর্যন্ত ম্যামকে নিজের করে পাবো। এরই মধ্যে সোহানা আমার রুমে এসে হাজির। আমার এই অবস্থা দেখে হাসতে শুরু করলো। আমি লজ্জায় শেষ। দূর কিসের লজ্জা, হবু বউয়ের সামনে। কি ব্যাপার সাহেব, এত খুশি কেন আজকে? তুমি এসব বুঝবা না, ছোট মানুষ। কি? আমি ছোট মানুষ? দাঁড়াও, এখন দেখাবো ছোট মানুষ কি করতে পারে। কি করবা? সোহানা আমার দিকে এগিয়ে আসছে, আমি পিছনে আসছি। পিছনে যেতেই খাটের উপরে পড়ে গেলাম। সোহানা আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো হায়নার মতো। নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমার দম বন্ধ হয়ে আসছে। তারপর সোহানা আমার দিকে এগিয়ে আসছে, আমি পিছনে যেতে লাগলাম। যেতেই খাটের উপরে পড়ে গেলাম। সোহানা আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো, আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট লাগিয়ে দিল। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম দুজনেই। আমি সরানোর চেষ্টা করলাম, কিন্তু ও সরল না। বুঝলাম না আজকে সোহানার এত শক্তি কোথা থেকে আসলো। মনে হয় মরা গরু খেয়ে আসছে। দীর্ঘ 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম, দম যায় যায় অবস্থা। শোনো, বাকি আদরটুকু বাসর রাতের জন্য তুলে রাখলাম। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আজ কেমন হিংস্র হয়ে গেছে, মনে হয় খেয়ে ফেলবে আমাকে। সোহানা প্লিজ এখন যাও, আমার খুব ক্লান্ত। ওকে, যাচ্ছি। তারপর সোহানা আমার রুম থেকে চলে গেল। আমার কেমন জানি খুশি খুশি লাগতেছে। সোহানা ম্যামকে নিজের বউ হিসেবে পাবো ভাবতেই গা শিউরে ওঠে। আজ শুক্রবার আমার আর সোহানা ম্যামের বিয়ে। আমরা আজ জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বিয়েতে অনেককে দাওয়াত করলাম, শিমুকেও দাওয়াত দিলাম। সর্বশেষ দাওয়াত দিলাম আমার পূর্বের ক্রাশ সিনথিয়া আপুকে। উনি নাকি বিরিয়ানি রান্না না করলে আমার বিয়েতে আসবে না। ভাবতেছি ওনার জন্য স্পেশালভাবে টিকটিকিট ভুনা, ব্যাঙের ফ্রাই, ব্রেড, মশা মাছির ঝোল রান্না করেছি। আমার পাঠক পাঠিকারাও আসবে। কিন্তু বলতে না বলতে আমার বিয়েটা সম্পূর্ণ হলো ভালোভাবে। আমাদের বাসরঘর সাজানোর দায়িত্ব পড়লো সিনথিয়া আপু ও শিমুর উপর। ঠেলা সামলাও। ওরা দুজন খুব সুন্দর করে বাসরঘরটাকে সাজিয়েছে। আমি ছাদের উপর বসে আছি। রুমে যেতে ভয় লাগছে। আসলে প্রথম বিয়ে করেছি তো, তাই একটু আনইজি লাগতেছে। সমস্যা নাই, ভবিষ্যতে আরও বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। পিছনে ঘুরে দেখি সিনথিয়া আপু ও শিমু আমার দিকে রাগি লুক নিয়ে এগিয়ে আসছে। কাছে এসে দুজন আমার কান টেনে ধরলো। নতুন বউকে ঘরে বসিয়ে রেখে এখানে এসে হাওয়া খাওয়া হচ্ছে, তাই না? আসলে প্রথম বিয়ে করেছি, একটু ভয় লাগে। তোমরা একটু আসো না আমার সাথে। কি বললি শয়তান? আমরা তোর বাসর ঘরে যাব তোর আর ম্যাডামের সিনেমা দেখার জন্য? তারপর আমার কান ধরে টেনে নিচে নিয়ে আসলো, ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় লক করে দিল। আমি রুমে ঢুকে দেখি মোর বউ রুমে নাই। ও মোর আল্লাহ, মোর বউ গেছে কই? মাগো, মোর বউ গেছে কমে। সারা ঘর খুঁজলাম, খাটের নিচে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এত আশা ছিল বাসরাতে বিড়ালমার বসে আসাটা মনে হয় পূরণ হবে মনে হচ্ছে। ও মা! কিছুক্ষণ পর দেখি সোহানা ওয়াশরুম থেকে বের হচ্ছে, গায়ে নাইট ড্রেস, বিয়ের শাড়ি নাই। সোহানা, তোমার গায়ের উপর শাড়ি কমে, আর তুমি আমার পা ছুঁয়ে সালাম করলে না, ব্যাপারটা কি? এই পিচ্ছি, তোরে কিসের সালাম করমু রে? চল, তোরে আজকে খেলা দেখামু। কি খেলা দেখাইবা? তারপর সোহানা আমার বুকের উপর উঠে বসলো এবং আমার ঠোঁট কামড়ে ধরলো। এই কি করো? সবাই দেখতেছে তো। কই, কে দেখে? আরে পাঠক পাঠিকারা দেখে। পাঠক পাঠিকারা? তোমরা এখন যাও, আমরা এখন সিনেমা দেখামু। সারা রাত শুটিং করে আমি খুব ক্লান্ত। সকালে চোখ মেলে দেখি সোহানা স্নান করে এসে চুল মুছতেছে। ওকে দেখে কন্ট্রোল হারিয়ে ফেলেছি। মেয়েটাকে আজ অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আমি বিছানা থেকে উঠে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও চমকে উঠলো, ফিরে দেখলো আমি। তুমি উঠছো তাহলে? তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হও, সবাই ডাকছে। এই শোনো, আমাকে একটু আদর করো প্লিজ। যা দুষ্টু ছেলে, রাতের কথা মনে নাই? শোনো না, আমার না টুইন বেবি পছন্দ, আমাকে এনে দিবা? দুইটা কেন? তুমি চাইলে একটা ক্রিকেট টিমের ব্যবস্থা করবো। যা দুষ্টু ফাজিল ছেলে, আমার বুঝি লজ্জা করে না? সোহানা লজ্জায় আমার বুকে মুখ গুজে। তারপর আমরা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম, আমাদের পুরনো ঠিকানায়। আমাদের সংসারটা খুব সুখেই চলছে। আমার একটা কিউট বেবি হয়েছে, নাম মুবাশশারা। আসলে আমি একটা বেবি, আমার আবার বেবি হয়েছে বাবা যেগুলো। পরের দিন সোনা রান্না করে রান্না করতেছে। আহ কি ঘ্রাণ! দেখতে হবে না কার বউয়ের হাতে রান্না। আমি রান্নাঘরে গিয়ে সোহানার কোমর জড়িয়ে ধরলাম। ও কিছুটা কেঁপে উঠলো। আমি ওর ঘাড়ে টান ছোয়ালাম। আচ্ছা, তুমি সারাদিন এত রোমান্টিক হও কেন বলো তো? যাও, এখন আমি রান্না করব, তা না হলে না খেয়ে থাকতে হবে। না, আমি একটা উম্মা খাবো।
হুম্মা খেলে চলবে না, খাবারও খেতে হবে। খাবার না খেলে এই রোমান্টিকতা থাকবে না। সত্যি কানে আমাকে খেতে পাঠিয়ে দিয়ে আব্বুকে আদর করা হচ্ছে, তাই না মা? আম্মা, তুমি শুধু আব্বুকে আদর করো, আমাকে একটু আদর করো না। কাঁদতে কাঁদতে বলল আমার মেয়ে মুবাশশারা। এভাবেই চলতে থাকলো আমাদের খুনসুটি মিশ্রিত সংসার। দোয়া কইরেন আমরা যেন সুখী হই।